আজ আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের বাংলা ক ভাষার সিলেবাসের অন্তর্গত একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আজ আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হলো গদ্যাংশ। আমাদের পাঠ্যসূচিতে বাংলা ক ভাষায় দুটি গদ্য নির্বাচিত হয়েছে, একটি হচ্ছে হলুদ পোড়া আর একটি হারুন সালেমের মাসি। আজ আমরা হলুদ পোড়া গল্পটি নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যে, আধুনিক বাংলা সাহিত্যে একটি বিখ্যাত কথা আছে, তিন বন্দ্যোপাধ্যায়। এই তিন বন্দ্যোপাধ্যায়ের একজন অন্যতম লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়কে বলা হয় কল্লোলের কুলবর্ধন। কল্লোল নামে যে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল, সেই পত্রিকার একজন অন্যতম শ্রেষ্ঠ লেখক ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তিন বন্দ্যোপাধ্যায়ের একজন হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, একজন হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আর আজকে আমাদের আলোচ্য মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞান মনস্ক মানসিকতায় তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তির খুবই তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল, এবং বিজ্ঞান মনস্ক মানসিকতা থাকার কারণে তিনি সমাজের অন্তর্গত, মানব মনের অন্তর্গত বিভিন্ন মনস্তাত্ত্বিক সমস্যা নিয়ে তার গল্পে এবং সাহিত্যে উপস্থাপনা করেছেন। তো হলুদ পোড়া গল্পটি সম্পর্কে আজ আমরা আলোচনা করার আগে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী সম্পর্কে প্রথমে আলোচনা করব। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1908 সালে এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন অবসান হয় 1956 সালে। এই সময়ের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে এক চিরস্মরণীয় ছাপ রেখে গেছেন। হলুদ পোড়া গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1945 সালে কমলা পাবলিশিং হাউস থেকে, হলুদ পোড়া গল্পগ্রন্থ নামে। এই সংকলন গ্রন্থে 10টি গল্প ছিল। তার প্রথম গল্পটির নামই ছিল হলুদ পোড়া। পরবর্তী সময় এই হলুদ পোড়া গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। তো আজকে আমরা হলুদ পোড়া গল্পগ্রন্থে প্রথমে সরব পাঠ করব। সরব পাঠ খুবই প্রয়োজনীয়, কারণ নীরব পাঠ এবং সরব পাঠের মধ্যে পার্থক্য হচ্ছে, সরব পাঠ যখন আমরা করব তখন একই সাথে আমাদের শ্রবণ শক্তি কাজ করে। আমরা বলবো এবং আমরা কান দিয়ে শুনবো, এবং তারপরে আমাদের সেটা মেমোরিতে স্টোর হয়ে যায় অনেক ভালোভাবে। তাই সরব পাঠ আমাদের যখন আমরা পড়বো তখন সরব পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। হলুদ পোড়া গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ব্যতিক্রমী সৃষ্টি, যেখানে গ্রামীণ কুসংস্কার আচ্ছন্ন যে মধ্যবিত্ত সমাজ, সেই সমাজের এক বাস্তব করুণ চিত্র প্রতিফলিত হয়েছে। যুক্তিবাদী বিজ্ঞান পড়া মনকেও যে গ্রামের কুসংস্কারাচ্ছন্ন যে জনজীবন, তা যে প্রভাবিত করতে পারে, আলোচ্য হলুদ পোড়া গল্পটি তারই একটি অনন্য উদাহরণ। তো আমরা এখন হলুদ পোড়া গল্পটি আগে পাঠ করি, তারপরে গল্পের বিষয়বস্তুর মধ্যে যাব। প্রথমে আমাদের দেখতে হবে গল্পের নাম। আলোচ্য গল্পের নাম হলুদ পোড়া। যে কোনো সাহিত্য পড়তে গেলে, পাঠ করতে গেলে আমাদের তার শিরোনামটি নিয়ে ভাবা দরকার। শিরোনামের মধ্য দিয়ে গল্পের বিষয়বস্তু, বা যে কোনো গল্প হোক, কবিতা হোক, তার বিষয়বস্তু কিন্তু শিরোনামের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়। তো সুতরাং আমরা দেখব আলোচ্য গল্প পাঠ এবং আলোচনা কালে যে হলুদ পোড়া নামটি গল্পের ক্ষেত্রে কতটা সার্থক হয়েছে। তো এবার আমরা গল্পের সরব পাঠের দিকে যাব। হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি
3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মদ্য পুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের আব্রু নেই। আব্রু শব্দের অর্থ হচ্ছে আবরণ বা আড়াল বা আবডাল। কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা আটচির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলো লাঠির আঘাতে। গজারি গাছ শব্দের অর্থ হচ্ছে শাল গাছ। চারিদিকে হইচই পড়ে গেল বটে, কিন্তু লোকে খুব বিস্মিত হলো না। বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যুই আশেপাশের 10টা গায়ের লোক প্রত্যাশা করেছিল। অনেকে কামনা করেছিল। অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গায়ের লোকের চোখের সামনে আর 10টি মেয়ের মতো বড় হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্য। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল। এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গায়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধ হয় তখন সবে জ্বালা হয়েছে। তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। তো আমরা গল্পটির প্রথম 3টি প্যারাগ্রাফ পড়লাম, অনুচ্ছেদ পড়লাম। তো এর মধ্যে আমরা গল্পের বর্ণনা, যেহেতু একটা ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে, তো সে বর্ণনার মধ্যে এমন কোনো জটিল জায়গা নেই যা বুঝতে অসুবিধা হবার মতো। তো আমরা গল্প এগিয়ে যাই। যেখানে আমি দেখবো যে কোথাও কিছু রয়েছে ব্যাখ্যা করার মতো, আমি অবশ্যই ব্যাখ্যা করে দেব। বছর দেড়েক মেয়েটার শ্বশুর বাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে। সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে জখম হয়নি। দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে জখম পর্যন্ত হয়নি। যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো। তার একটি পুরুষ, অপরটি যুবতী নারী। দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে। কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। এই যে একটুখানি বাস্তব সত্য খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়, এই লাইনটা ধরে কিন্তু প্রশ্ন আসতে পারে। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গাঁয়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি। কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি। চশমার কাঁচের বদলে মাঝে মাঝে সে কোঁচার খুঁটে নিজের চোখও মুছতে লাগলো। ঠিক 21 দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধেবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোবার ঘরে যাচ্ছে।
কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছটার পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায়। উঠানে আছড়ে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনীর আওয়াজ লাগলো সেই রকম। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে। গায়ে সেই একমাত্র ডাক্তার, পাশ না করা। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল। গেও একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে। লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে উঠে থেমে গেছে। তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবদ্ধ হয়ে থাকে। চাঁদা কেউ দেয় না, তবে 2-4 জন। পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। এই ধীরেন চরিত্রটির পরিবর্তনটা কিন্তু শুরু থেকেই দেখা যাচ্ছে একটু একটু করে। ধীরেনকে আমরা দেখতে পাচ্ছি যে সে শুভ্রার দাদা, যে গায়ে যে 2টো খুন হয়েছিল তার মধ্যে একটি 16-17 বছরের মেয়ে, যুবতী মেয়ে, এবং যে সন্তান জন্মাবার জন্য বাবার বাড়িতে এসেছিল। যদিও তার বাবা মা কেউ বেঁচে ছিল না, দাদা ছিল তার গার্জিয়ান হিসেবে, অভিভাবক। তো দাদার বাড়িতেই সে এসেছিল, কিন্তু সেই শুভ্রা একদিন সন্ধ্যেবেলা ঘাটের কাছে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। এবং শুভ্রার দাদা ধীরেন, তিনি শিক্ষিত এবং তিনি বিএসসি পাশ করেছেন ফিজিক্সে অনার্স নিয়ে, কিন্তু তিনি পড়াচ্ছেন গায়ে ভূগোল। আর কি, তিনি একমাত্র ডাক্তার, অর্থাৎ তিনি পাশ না করে গ্রামের লোকের উপকার করার জন্য তিনি কিছু ডাক্তারি বই পড়েছেন এবং সেই বই পড়ে তিনি গ্রামে মানুষের অসুস্থ রোগীর সেবা করতেন। এবং তার আরো কি কিসে উৎসাহ ছিল যে তিনি গ্রামের মানুষকে শিক্ষিত করে তুলবেন। মধ্যবিত্ত কুসংস্কারাচ্ছন্ন যে গ্রামের যে জনজীবন, সেই জনজীবনকে তিনি কুসংস্কার মুক্ত করার জন্য বা তাদের মধ্যে শিক্ষার বিকাশ করার জন্য তিনি প্রথম দিকে লাইব্রেরি স্থাপন করেছিলেন, ছেলেদের নিয়ে সমিতি স্থাপন করেছিলেন এবং বিনামূল্যে ডাক্তারিও করতেন। কিন্তু তারপরে যখন ধীরে ধীরে তার বিবাহ হলো এবং 4টি সন্তান হলো, তারপরে তার উৎসাহ কিছুটা ঝিমিয়ে পড়লো। অর্থাৎ ধীরে ধীরে তিনি সেই গ্রামের জনজীবনের সেই সাধারণ মানুষের মতোই কিছুটা তার মধ্যে রূপান্তর হতে থাকলো। এবং তার যে তিনি যে লাইব্রেরি স্থাপন করেছিলেন, সেই লাইব্রেরির বই তারই সম্পত্তি হিসেবে তার বাড়িতে তালাবদ্ধ হয়ে থাকে। চাঁদা 2-4 জনে দেয়। আর যে বইগুলো পড়া হয়েছিল সেই বইগুলো, কারণ নতুন বই আর কিছু আসেনি, মাঝে মাঝে তারা কেউ কেউ চেয়ে নিয়ে যায় পড়ার জন্য। 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। আর আগে সে যখন রোগী দেখতো, বিনামূল্যে দেখতো রোগী, অর্থ নিত না, কিন্তু এখন সে ওষুধ বিক্রি করে, অর্থের বিনিময় সে করে, কারণ তার ঘরে 4টি সন্তান এবং সেই সন্তান এবং তার পরিবারের অর্থনৈতিক দিকটা দেখার জন্য তাকে হয়তো এই পন্থা অবলম্বন করতে হতো। বিনামূল্যে যে ডাক্তারি তিনি করতেন সেটা ছেড়ে তাকে সেখানে অর্থ নিতে হচ্ছে। এবার এই ধীরেনকে যখন ডেকে আনা হলো, কোথায় ডেকে আনা হলো? যেখানে দামিনী মূর্ছা গিয়েছে। কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বললে, সাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। ধীরেনের এই উক্তির মধ্য দিয়ে ধীরেন যে দায়িত্বশীল ব্যক্তি সেটা বোঝা যায়, এবং যে চিকিৎসা তার আয়ত্তে নেই সেই চিকিৎসা সম্পর্কে সে হস্তক্ষেপ করতে চায় না, এবং সে ব্যাপারে অন্য একটা পরামর্শও দিয়েছে। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন,
ডাক্তার? কি হবে? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। নবীন হচ্ছে বলাই চক্রবর্তীর ভাইপো, দামিনীর স্বামী। গাঁয়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। নবীন জিজ্ঞেস করলো, কুঞ্জ কত নেয়? ধীরেন বলল, ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন। আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছো, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? বয়সে নবীন ৩-৪ বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে একই ক্লাসে একই স্কুলে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। কুঞ্জ আগেই এলো। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। ভর সাঁঝে ভর করেছেন, সহজে ছাড়বেন না। ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, তবে ছাড়তে হবেই শেষতক। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। ঘরের দাওয়া থেকে সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হলো। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। কুঞ্জ টিটকারি দিয়ে বলতে লাগলো, রও বাছা ধন রও, এখনই হয়েছে কি, মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল। বাধা দিয়ে লাভ নেই, গায়ের লোকে কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য রাখতে পারলো না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো ভাই। এবার আমরা পরের পেজে যাব। উঠানে ৩০-৩৫ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। মন্ত্রমুগ্ধের মতো এতগুলো মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহি ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব। ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। এক পা সামনে এগিয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো এক উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোজা বোজা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল। আচ্ছা, এই যতটুকু আমরা পড়লাম গল্পটির, তাতে গল্পের মধ্যে একটা ভৌতিক আবহ লক্ষ্য করছি। এবং গ্রামের মানুষ যারা স্বল্প শিক্ষিত, কোথাও কোথাও নিরক্ষরও, সেই সব মানুষেরা যখন এরকম কোনো ভৌতিক পরিবেশের সৃষ্টি হয় বা গ্রামের একটা সাধারণ মানুষের মধ্যে কিছু যে কুসংস্কার, তার একটা হচ্ছে ভূতে ধরা এবং মৃত আত্মা যে কোনো মুহূর্তে যে কারোর ওপর ভর করতে পারে। তো দামিনী যেদিন সন্ধেবেলা যেহেতু বাড়িতে একটি বলাই চক্রবর্তীর খুন হয়েছিল এবং তার ভাইপো নবীন কাকার সম্পত্তির ওয়ারিশ হিসেবে তার বাড়িতে এসে পরিবার সমেত উঠেছিল এবং তার স্ত্রী দামিনী
ওই বাড়িতে থাকতে থাকতে এবং পাড়ার ভেতরে বা লোকের মুখে যে আহ অপমৃত্যু, এবং সেই অপমৃত্যুর কারণে তার আত্মা স্বর্গবাসী হয় না এবং সে আহ বাড়ির চারপাশেই ঘুরে বেড়ায়, সেরকম কথা হয়তো দামিনীর মনের মধ্যে তার অবচেতন মনে আন্দোলিত হচ্ছিল। এবং সাধারণত গ্রামের মানুষেরা এই ভাবনায় থাকে যে সন্ধেবেলা যখন দিন রাত্রি সন্ধিক্ষণ হয় সেই সময় অশরীরী আত্মা বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় এবং সে শরীর গ্রহণ করতে চায়। তো সেরকম একটা, এবং সেই হাওয়ার সন্ধ্যের হাওয়া সে কারণে ভালো না, চুল খুলে রাখা ভালো না, গ্রামে এরকম নানা রকম কুসংস্কার প্রচলিত রয়েছে। তো সেরকম একটি সন্ধেবেলা দামিনীর মধ্যে হঠাৎ দামিনী মূর্ছা যায়, এবং তারপর মূর্ছা যখন ভাঙে তখন দেখা যায় যে সে অপ্রকৃতস্থ এবং সে সকলকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করছে যারা তাকে ধরে রেখেছিল। মূলত তাদের মধ্যে দামিনীর হাব ভাবে এমন যে কোনো অশরীরী আত্মা তার মধ্যে ভর করেছে। কিন্তু আমরা যদি বিজ্ঞান মনস্কতার দিক থেকে দেখতে চাই এবং একে যদি যেখানে ধীরেন যখন কুঞ্জকে বুড়ো ঘোষাল যখন নবীনকে পরামর্শ দিল যে ডাক্তার নয় গুণিন ডাকতে হবে, তখন কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত ধীরেন সে কিন্তু কুঞ্জকে বাধা দিয়েছে এবং বলেছে এটা কিন্তু অসুখ। অর্থাৎ আমাদের অবচেতন মনে মনস্তাত্ত্বিক ভাবে আমাদের নানা রকম মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল ভ্যারিয়েশন আসতে পারে। সাইকোলজি বা মনস্তত্ত্বের নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়ায় নানা রকম জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে ধীরেন কিন্তু নবীনকে আধুনিক পরামর্শই দিয়েছিল। কিন্তু নবীন গ্রামের মানুষের যে এত মতামত, যে তীব্র মতামত, সেই মতামতকে কোনোভাবে অতিক্রম করতে পারেনি এবং সে কিন্তু তাদের কথাতেই, সে শিক্ষিত হলেও ধীরেনের সঙ্গে একই স্কুলে পড়লেও সেও কিন্তু গ্রামের মানুষের কথাতেই সায় দিয়েছে। কারণ এখানে একটা কথা লেখক বলেছেন যে নবীনের বাড়ি দাওয়াটি যেন স্টেজ, সেখানে দামিনীর চুলটা একটা খুঁটিতে কুঞ্জ শক্ত করে বেঁধে দিয়েছে এবং মানুষের জ্ঞান বুদ্ধির অতীত যে রহস্য তাকে একটা নাটকের রূপ দিয়েছে, দেওয়ার যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকে নবীন কোনোভাবেই দমন করতে পারেনি বা না করতে পারেনি। কারণ সেখানে সব মানুষই মধ্যে একটা তীব্র উত্তেজনা কাজ করছে। সেই সময় তাদের সেই উত্তেজনাকর যে ঘটনাকে কেন্দ্র করে সেই উত্তেজনা তৈরি হয়েছে, সেটাকে যদি দমন করা হয় তাহলে তার ফলাফল নবীনের পক্ষেও খুব একটা ভালো হবে না। এইভাবে ভাবিত হয়ে সম্ভবত নবীন ধীরেনের কথাকে গুরুত্ব দেয়নি। তো এই অবস্থায় কুঞ্জ কি করেছে, কুঞ্জ নানা রকম ভাবে গুণিনীরা যেরকম করে নানা রকম অঙ্গভঙ্গি অভিনয়ের মধ্য দিয়ে নানা রকম মন্ত্র আওড়েছে এবং তারপরে মালসাতে আগুন জ্বালিয়ে তাতে সে শিকড় পুড়তে দিয়েছে, পাতা পুড়তে দিয়েছে এবং তার সম্মিলিত গন্ধ একটা চামড়া পোড়ার মতো উৎকট হয়ে উঠেছে এবং সেই উৎকট গন্ধে দামিনীর আর্তনাদ ও ছটফটানি কমে আসছিল, কারণ দামিনী নিস্তেজ হয়ে পড়ছিল, সেটা সে সহ্য করতে পারছিল না। কিন্তু বাকিরা হয়তো সেটাকে দামিনীর সেই যে নিস্তেজ হয়ে যাওয়া তাকে হয়তো দামিনীর মধ্যে যে অশরীরী আত্মা ভর করেছে সে ওই চামড়া পোড়া এবং শিকড় পোড়ার গন্ধে সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, এটাই বাকিরা মনে করেছে। এবং একটা সময় দেখা যায় যে দামিনী খুঁটিতে পিঠ ঠেকিয়ে একদম নিস্তেজ হয়ে কুঞ্জর দিকে তাকিয়ে রয়েছে, শুধু চোখ দুটো। তখন কুঞ্জ কি করেছে, তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল, সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। কে তুই, বল তুই কে? নবীন এ কথা জিজ্ঞাসা করছে দামিনীকে। তখন দামিনী কি উত্তর দিয়েছে, দামিনী বলছে, আমি শুভ্রা, আমায় মেরো না। চাটুজ্জে বাড়ির শুভ্রা যে খুন হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল, তার মুখের দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? উঠোন থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো, কে খুন করেছিল শুধু? কুঞ্জ, ওহে কুঞ্জ, শুনছো? কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও চট করে। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না, দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছে।
নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বের হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর একসময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রতিক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর ও সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোঁফ দাড়ি। এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো। কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুঁড়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাঠে ঝুলোচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব, তুই খুন করেছিস। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুয়ে দিল। প্যাট করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। দামিনী কাতরভাবে বলল, আমায় মেরো না, আমি শুভ্রা, চাটুজ্জে বাড়ির শুভ্রা। কয়েক মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। তো আমরা এখানে যতটা পড়লাম তার মধ্যে এই যে 6 নম্বর পাতা, এই পাতায় এই লাইনটা ধরে প্রশ্ন আসতে পারে যে, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাঠে ঝুলোচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব, তুই খুন করেছিস। যে দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাঠে ঝুলোচ্ছি, এই লাইন তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে। এছাড়া 5 নম্বর পাতায় যেখানে রয়েছে এই যে দাওয়াটি যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। তো দাওয়াটি স্টেজ, দাওয়াটিকে কেন স্টেজ বলে মনে হয়েছে, ওই স্টেজে যে ঘটনার চলছিল তার বিস্তারিত বিবরণ দাও, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবার আমরা 7 নম্বর পাতায় পড়ব। দামিনীর মুখ দিয়ে শুভ্রা দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রার 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই, কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে, আর কিছু মারে না? শ্মশানে মশানে দিনক্ষণ প্রকৃতির যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মটকে দেয় কিসে? ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার আর উপায় রইল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবে সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত মাংসের হাত দিয়ে। এই ঘটনার মধ্য দিয়ে আমরা কি দেখলাম, যে যদি কোনো অশরীরী আত্মা কাউকে খুন নাও করে থাকে, কোনো অশরীরী আত্মা নাও থেকে থাকে, তবুও গ্রামের জনজীবনের মধ্যে, মধ্যবিত্ত কুসংস্কারাচ্ছন্ন গ্রামের জনজীবনের মধ্যে এই ধরনের ঘটনা কিন্তু, এই ধরনের ভাবনায় কিন্তু তারা এমন ভাবে প্রথিত হয়ে থাকে, ভাবনার শিকড় তাদের মধ্যে এমন ভাবে চাড়িয়ে যায় যে তারা অন্য কিছু আর আধুনিক ভাবনায় বা বিজ্ঞান মনস্কতা দিয়ে, কুসংস্কার মুক্ত দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো কিছুকে তারা দেখতে পারে না। তাই ওই ঘটনাটাকে প্রতিষ্ঠিত করার জন্যেই কিন্তু তারা কোনো না কোনো গল্পের বা কল্পনা কাহিনীর আমদানি করে তাতে শিলমোহর দেয়। আচ্ছা, এবং এক্ষেত্রে বলা হলো যে বলাই মৃত্যুর 1 বছরের মধ্যে সে কাউকে পারে না, যদি
সোজাসুজি শ্রাদ্ধ শান্তি না হয় তবে সোজাসুজি ক্ষতি করার ক্ষমতা জন্মায়। আর 3 দিনের মধ্যে খুন হয়েছে, বলাই চক্রবর্তী মরার 3 দিন পরে শুভ্রা খুন হয়েছে, সুতরাং শুভ্রাকে বলাই চক্রবর্তী নিজে খুন করেনি, অন্য কারোর হাত দিয়ে খুন করিয়েছে। গ্রামের লোক যে দুটো খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার চেষ্টা করেছিল, কিন্তু বলাই চক্রবর্তীর সঙ্গে শুভ্রার কোনদিন দেখা হয়েছিল এটাও গ্রামের মানুষেরা তারা মনে করতে পারেনি। তাই তারা যে ভেবেছিল যে হয়তো বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে, কিন্তু ঘটনা পরম্পরা দেখে তারা কিন্তু সে বিষয়ে তারা ভাবতে তাদের মনের মধ্যে কিন্তু এই ভাবনাটা গাঁথে না, দৃঢ়বদ্ধ হয় না যে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে। কিন্তু যখন দামিনী নিজের মুখ দিয়ে বললো যে তার শরীরে শুভ্রার আত্মা দামিনীর শরীরে ভর করেছে এবং শুভ্রাকে কে খুন করেছে, বুড়ো ঘোষাল যখন জিজ্ঞাসা করেছিল, কুঞ্জকে বলেছিল যে জিজ্ঞাসা করো, চট করে শুনে নাও যে কে খুন করেছে শুভ্রাকে, তখন দামিনী বলেছিল যে বলাই চক্রবর্তী আমাকে খুন করেছে। দামিনীর মধ্যে ছিল যে শুভ্রার আত্মা ভর করেছে, সেই শুভ্রার আত্মা বলেছে বলাই চক্রবর্তী খুন করেছে। এবার গ্রামের মানুষ দুটো খুনের মধ্যে সেই সম্পর্কটা আবিষ্কার করলো এবং যে এই সময়ের মধ্যে যে সে ডাইরেক্টলি বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করতে পারে না, কিন্তু অন্য কারোর হাত দিয়ে সে কোনো শরীরী মানুষের হাত দিয়ে সে শুভ্রাকে খুন করতে পারে, যে কোনো মানুষকে খুন করতে পারে, সেটা বলা হলো। আর যাকে ভর করেছিল তার কিছু মনে নেই, মনে কি থাকে? যদি কোনো মানুষের মধ্যে ভর করে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করে থাকে তাহলে সেই মানুষটার কিন্তু মনে থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চেতন অবচেতনের একটা জটিল দ্বন্দ্বের মধ্য দিয়ে গল্প এগিয়ে যাচ্ছে, যেখানে গ্রামের মানুষ সেই বিজ্ঞান মনস্কতাকে পেছনে সরিয়ে রেখে তারা কিন্তু এটা বলছে যে বলাই চক্রবর্তী কোনো শরীরী মানুষের হাত দিয়ে শুভ্রাকে খুন করিয়েছে এবং সেই শরীরী মানুষটি, সেই পার্থিব মানুষটির কিন্তু ওই ঘটনা মনে থাকবে না। এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে, বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। বাড়ির পিছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন, গাঢ় সবুজ, অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল। তালগাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলো এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলো সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না। ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল, কেন এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগলো। একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। অন্য কোনো বিষয়ে তার মন বসে না। ভাতের থালা সামনে ধরে নিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবে না, খবরদার। শান্তি হলো ধীরেনের স্ত্রী। স্কুলে যাবার পথে তাদের সঙ্গে দেখা হলো। মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট